তো পছন্দ করেই হয়, কিন্তু সুখী দাম্পত্য হয় কি? পছন্দের সঙ্গে বোঝাপড়াই দিতে পারে চিরকালীন সুখী দাম্পত্য। সুখী দাম্পত্যের জন্য এখনই লগ ইন করুন mysoulmate.co.in এ বা ডাউনলোড করুন মাই সোলমেট ম্যাট্রিমনি অ্যাপ। নমস্কার, সর্ববিষয় জ্যোতিষ অনুষ্ঠানে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি এবং সর্ববিষয় জ্যোতিষ নিয়ে চলে আসা আমাদের এই অনুষ্ঠানে সব বিষয় নিয়েই থাকে আলোচনা। আমাদের সঙ্গে অবশ্যই রয়েছেন কৌশিক ডি কাশ্যপ। অনেক অনেক স্বাগত জানাবো দাদাকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। নমস্কার, সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, বড়দের আমার শ্রদ্ধা এবং প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। দুটো স্পেসিফিক কথা। দেখুন, মানুষ অনেক কথা বলে, সেই কথার মধ্যে দু একটা কথাকে যদি কিওয়ার্ড হিসেবে ধরা যায়, যেগুলো এখন আর কি আপনি চ্যাট জিপিটিতে কিওয়ার্ডস যদি ঠিকমতো পুট করতে পারেন, তাহলে আপনার চাহিদাটা সুন্দর করে এআই ফিচার্স চ্যাট জিপিটির আপনার সামনে ইলাবোরেট করে দেবে। ঠিক আমাদের কথাবার্তায় ঠিক তাই হয়। দিদি অনুষ্ঠান যখনই মঙ্গলবার 1:35 শুক্রবার 3টে শুরু করেন, দুটো কিওয়ার্ড বলেন। একটা হচ্ছে সর্ববিষয়ে জ্যোতিষ অনুষ্ঠানে আমরা প্রবেশ করছি, আর আমরা এই অনুষ্ঠান থেকে সর্ববিষয়ে কথা বলি। তার মানে কিওয়ার্ডটা সর্ববিষয়, তাই না? সুতরাং সেই অনুষ্ঠানে বসে কেবলমাত্র পূর্ণিমা অমাবস্যার গল্প করা কিংবা কি পুজো অর্চনা করলে কি আপনার আমার জীবন ঘুরে যাবে, সেটা করা মানে তো আমরা এক বিষয়ে রইলাম, সর্ববিষয়ে রইলাম না। সুতরাং এই অনুষ্ঠানের সেটা পরিপন্থী হয়ে যাবে। সুতরাং দিদির কথা অনুযায়ী এবং অনুষ্ঠানের নামকরণ অনুযায়ী সর্ববিষয়ে আমরা কথা বলি এবং আমরা বলতেই থাকব। তার কারণ এটাই আমরা দায়বদ্ধ। দেখুন, সেই 22শে এপ্রিল পেহেলগামে টেররিস্ট অ্যাটাকটা হয়েছিল ধর্ম জিজ্ঞাসা করে করে। সকলেরই জানা, সারা বিশ্ব জেনে গেছে, এবং ভারত সেই পরিপ্রেক্ষিতে কী করেছেন সেটাও সর্ববিশ্ব জানেন। সেটাকে আরও ভালো করে ভারতীয় সাংসদদের দল সারা বিশ্ব জুড়ে ঘুরে ঘুরে সেটাকে আরও ভালো করে প্রতিফলিত করছে। কিন্তু আমার মূল কথা হচ্ছে, পেহেলগামে যে ঘটনাটা ঘটেছিল, সেই ঘটনাটা ছিল 22 তারিখ, 22শে এপ্রিল, মানে 2004। ঠিক 22শে এপ্রিলের পর মে মাসটা গেছে, অপারেশন সিঁদুর হয়েছে, সেই নিয়ে তর্ক বিতর্ক হয়েছে। তর্কটা না থাকলে না ঠিক বিষয়গুলো জমে না আর কি। তর্ক হচ্ছে ওই যে কোনো দিদিরা যখন রান্না করেন ফোড়ন দেন, তো সেটা টেস্ট বার করার জন্য তর্ক হচ্ছে ফোড়ন। আর ভারতীয় রাজনীতির সংস্কৃতিতে যদি ফোড়ন না থাকে, রাজনীতিটা জল জল কেরম যেন যে জলও মনে হয় রান্নাটা। অতএব ওটাকে ধরছি না। মধ্যিখানে 22শে এপ্রিলের পর মে মাস চলে গেছে। 18তম আইপিএল, 18তম জার্সি পরা, 18 বছর ধরে খেলা বিরাট কোহলি এই প্রথম আইপিএল জয়ের স্বাদ পেলেন। হ্যাঁ, তিনি ক্যাপ্টেন ছিলেন না, এবং ক্যাপ্টেন ছিলেন না বলেই হয়তো জয়ের স্বাদটা পেলেন। তা সবই 18 জার্সি নাম্বার 18তম আইপিএল, 18 বছর ধরেই বিরাট কোহলি খেলছেন, সব ট্রফি পেয়েছেন। আইপিএলটাও তার পাওয়া হয়ে গেল, 7টা পূরণ হলো, খুবই ভালো। কিন্তু পরের দিনই চিন্নাস্বামী স্টেডিয়ামে বেঙ্গালুরুতে যে ঘটনাটা ঘটলো পদপৃষ্ট হয়ে, সেই নিয়ে কাটাছেটা করার মঞ্চ এটা না, আমি করছিও না। ঘটনাটা দুঃখজনক, মর্মস্পর্শী, না হওয়া উচিত ছিল, সেরকম টেক কেয়ার করাই উচিত ছিল সবার তরফ থেকে। এইটুকুনি বলতে পারি, এর বাইরে কি আর বলবো জানি না। তাতেও পরবর্তী ক্ষেত্রে এই রকমের দুর্ঘটনা আমার দেশে ঘটবে না এটাকে হলফ করে বলা যায় না। কারণ আমরা বোধহয় এরকমই ভাবি, 140 কোটি লোক আছে, তো 11 জন মরে গেলে কি এমন যায় আসে। আমাদের ভাবনাটা বোধহয় এরকম, যার ফলে আমরা একটা জীবনের মূল্য মুখে লেকচার দিই, জীবনের খুব মূল্য, একটা জীবন চলে গেল, কিন্তু অরিজিনাল জীবনের মূল্য আমরা খুব একটা বেশি দিই বলে আমার তো মনে হয় না। যে কোনো মানুষই, আমি, আপনি, দিদি, প্রশাসক, প্রশাসন, সবাই যে কোনো অ্যাঙ্গেলে। কিন্তু বিষয় যেটা হলো, ওই 11 জন মানুষ মারা গেলেন আইপিএল জয়ীদের দেখতে চিন্নাস্বামী স্টেডিয়ামে
দেখতে গিয়ে ঘটনাটা ঘটলো দেখুন অদ্ভুতভাবে। এগেইন 22 এপ্রিল ঘটেছিল পেহেলগাম, মে মাসটা বাদ গেল, ঘটনাটা ঘটলো 4 জুন। ওখানে 22 মানে 4, এখানেও 4 মানে 4। সুতরাং যা কিছু ম্যানমেড হোক, প্রাকৃতিক ক্ষেত্রে হোক, ম্যাক্সিমাম দুর্ঘটনা, আপদ বিপদ, বারবার আমি বলি, আজকে নতুন বলি না, গত 1 যুগ ধরে, মানে 12 বছরের একটা যুগ ধরলে সিটিপিএনে আমার 1 যুগ বয়স হয়ে গেছে, একই কথা বলে আসছি প্রথম দিন থেকে, যে 4, 8, 9 যত হ্যাপেনিং সারা পৃথিবী জুড়ে হয়, ওই টুইন টাওয়ার ধ্বংস আর 2-1টা এরকম বড় ইভেন্ট ছাড়া ম্যাক্সিমামে কিন্তু 4 সংখ্যার ডেটে, 9, 8 সংখ্যার ডেটে অথবা 9 সংখ্যার ডেটে হয়। সেখানে ম্যানমেড হতে পারে, সেখানে নেচার মেড হতে পারে, যে কোনো রকমই ধ্বংসলীলা যখনই চলে, দুর্ঘটনা যখনই হয়, মৃত্যুর ঘটনা যখনই হয়, তখনই এই 4টে ডেটেই হয়। একদম রিসেন্টকালে দেখুন আমার দেশে ঘটে যাওয়া 2টো হৃদয় বিদারক ঘটনাই কিন্তু 4 সংখ্যার ডেটেই হলো, কারণ ওভারঅল সালটা চলছে 2025, 9 সংখ্যার বছর চলছে। আর 9-এর ভয়ঙ্কর এগেনস্ট নাম্বার 4 এবং 8, যার ফলে 2টো ঘটনাই ঘটলো, যেটার একটার হয়তো কন্ট্রোল আমাদের হাতে ছিল, কন্ট্রোল করা যেত, যেটা আইপিএলের টিমকে দেখতে যাওয়ার জন্য ঘটে গেল। আগেরটা পুরোপুরি হয়তো আমাদের কন্ট্রোলে ছিল না, ঘটনাটা ঘটে গেছে, দুঃখজনক ঘটনা, কিন্তু সবটাই হলো দেখুন 4 সংখ্যায়, তাই না? আর কেন বলছি, আমরা খুব একটা বলি মানুষের জীবন সব থেকে বেশি মূল্যবান, তার থেকে কোনো কিছু মূল্যবান নেই, কিন্তু প্র্যাকটিক্যালি আমাদের এটা না খুব কথার কথা। গত বোধহয় দিন 7 হবে একটা চর্চা পশ্চিমবঙ্গের বাজারে হট কেক, এবং হট কেক কেন, হট কেক প্যাটিস সবই হওয়া উচিত, আরও বেশি হট হওয়া উচিত ছিল, ততটা হচ্ছে না, কারণ বাঙালিরা ওই মেরুদণ্ড মোটামুটি তো কবেই পাউডার হয়ে গেছে, বারবার বলি আমরা এই মঞ্চ থেকে, আমার সব মঞ্চ থেকে আমি বলার চেষ্টা করি, যার ফলে হটেস্ট কেকটা হচ্ছে না, খালি হট কেক হয়ে রয়েছে। সেটা হচ্ছে কোনো রাজনৈতিক নেতার, পুলিশ প্রশাসনের কোনো মানুষকে, কর্মরত কোনো মানুষকে তার মা, তার স্ত্রী, তার মেয়ে তুলে অকথ্য ভাষা ব্যবহার করা। বিষয় হচ্ছে আমরা সবাই আমি যত মিডিয়া এখনও অবধি, সোশ্যাল মিডিয়া কিংবা টেলিমিডিয়ায় খেয়াল করছি বা কাগজেও পড়ছি, যতটুকুনি সময় পাই, সকলেই একটা কথা বলছে যে পুলিশ কেন নিশ্চুপ, ওই নেতার কেন কিছু হচ্ছে না। একদম ঠিক। আমার না প্রথম দিন থেকে, মানে শোনার পর থেকে 2-1 দিন বাদ থেকে একটা কথা খালি খুব করে মনে হচ্ছে, সেটা হচ্ছে কোনো একজন পুলিশ অফিসারকে এই কথাটা বলা হয়েছে, সামগ্রিক পুলিশ বলি আর আমরা মানুষ বলি, যেহেতু পুলিশ প্রশাসন আমার সমগ্র এই গণতান্ত্রিক ব্যবস্থায় আমার রাজ্য দেশে আছেন বলেই এখনও অবধি রাত্রে দিদি এখান থেকে অনুষ্ঠান করে হয়তো রাত 11টায় বাড়ি ফেরার একটা সাহস অবলম্বন করেন। একদম সর্বদা পুলিশকে ডাক পারেন বা পুলিশ প্রোটেকশন দিয়ে দিদিকে নিয়ে যায় তা না, কারণ নগ্নছুম্ন মানুষ উনি, সেটা নিয়ে যায় না। তথাপি মনের ভেতরে একটা সহায়তা, একটা সাহস, একটা অবলম্বন হিসেবে ওই পুলিশ প্রশাসনের মানুষগুলোর কথা মনে করে উনি কিন্তু রাত 11টায়ও এই সিটিবিএন থেকে অনুষ্ঠান করে একাধিক দিন হয়তো বাড়ি ফেরেন ওই সাহসটা অবলম্বন করে, যে পুলিশ প্রশাসন প্রয়োজন হলেই আমার কাছে আছে, আমার সাথে আছে। এটা তো উনি কোনো পুলিশের গৃহিণীও নন, কোনো ওনার ছেলেরা এখনও পুলিশ হয়নি, ভবিষ্যতে হবে কিনা উনিও জানেন না, আমিও জানি না, হলে তো ভেরি গুড। এখন উনি গৃহিণীও নন, উনি কোনো পুলিশ অফিসারের মেয়েও নন, কিন্তু উনি এই আস্থাটা রাখেন, এই ভরসাটা রাখেন, এবং দিদি বলে না, দিদির মতো আমিও রাখি, পুরুষ আমি তবুও রাখি, কারণ এটাই তো রাখতে হবে, গণতান্ত্রিক ব্যবস্থার একটা পিলার তো তারা, এবং তারা আছেন বলে এই সমাজটা আছে। আমার ভাবনাটা না দিদি একটু অন্যভাবে, যেটা কেউ আপনারা টেলিমিডিয়ার মানুষ হন, প্রিন্ট মিডিয়ার মানুষ হন, কিংবা সোশ্যাল মিডিয়ায় যারা দিন রাত বিপ্লব করে চলেছেন, আমি একটা শব্দ কারোর থেকে ঠিক পাচ্ছি না, একটা শব্দ না, একটা কথা। আমি খালি ভাবছি পুলিশ প্রশাসন শুধু ওই মানুষটি না যিনি
গালিটা একদম ডাইরেক্টলি হজম করেছেন। শুধু তিনি না, পুলিশ প্রশাসনের পৌষ্টিকতন্ত্র এত সবল যে টোটাল পুলিশ প্রশাসন এটাকে এখনও অবধি হজম করার চেষ্টা করছেন। কারণ অকারণে আমি যাচ্ছি না, আমার যাওয়ারও প্রয়োজনীয়তা নেই। আমি খালি ভাবছি একটা নর্মাল শ্লোক আমরা ছোট বয়স থেকে জানি যে জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গড়ীয়সী। জননী অর্থাৎ মা এবং আমার জন্মভূমি, এই দুটো সত্তা কিন্তু স্বর্গের থেকে উপরে আমাদের কাছে ভারতীয় কৃষ্টি সংস্কৃতিতে যে যে ধর্মের মানুষ হন না কেন, এটা শিখেই আমরা বড় হয়েছি। তা আমরা তো দেশমাতৃকাকে মাই বলি, আমরা বলি দেশমাতৃকা। আমরা কিন্তু পিতৃতন্ত্রে বিশ্বাসী নয় জার্মানিদের মতো, আমরা মাতৃতন্ত্রে বিশ্বাসী, আমরা প্রোডাক্টিভিটিতে বিশ্বাসী। সেই প্রোডাক্টিভিটির মধ্যে কেয়ারিংও আছে, যার ফলে আমরা প্রকৃতিকেও মা বলি, আমার দেশ জন্মভূমিকেও আমরা মা বলি। নিজের মা, নিজের স্ত্রী, নিজের মেয়ে সব মাতৃসত্তা, সকলেই মা। ওই পুলিশ অফিসারের সন্তানের মা তার স্ত্রী, সে নিজে তার নিজের মায়ের সন্তান এবং তার মেয়েও ভবিষ্যতে তার সন্তানের জননী হবে। তিনি কিছু বলতে পারেন কি পারেন না আমি জানি না, প্রশাসনিক কী নিয়মকানুন আছে, কিন্তু প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ভাবছে বোধহয় আমার বৌমাকে তো বলেনি, তাই হয়তো এই। যদি এটা ভাবনা হয় এটা খুব খুব চিন্তার। তার কারণ হচ্ছে কোনো একজন নেতা, ওরাংওটাং নেতা দুমদারাক্কা গালিগালজ করে দিল যে কোনো কারণে, নেশার ঘোরে বা সজ্ঞানে, আলাদা প্রশ্ন। জন্মভূমির প্রতি এরা সমান পরিমাণে দায়বদ্ধ, কারণ জন্মভূমিও আপনার আমার ওই পুলিশ অফিসার বা টোটাল পুলিশ প্রশাসনের কাছে মা। যখন কোনো উগ্রপন্থী আমার দেশকে এসে খুব একদম গালিগালজ করবে, যাকে বলা যায় মোড়ের মাথায় কাঁচা গালি দেবে, সাধারণত দেখা যায় না। তারা কিন্তু নিশ্চুপে কাজ করে আমার দেশমাতৃকাকে, আমার জন্মভূমি মাকে রক্তাক্ত করার জন্য। তাকে বিভিন্ন রকম, যেগুলো গালির থেকেও কঠিন, যে পুলিশ প্রশাসনের মা, মেয়ে, তার স্ত্রী, টোটাল মাতৃজাতিকে নিয়ে কোনো নেতার কথা বলার প্রতি যে পুলিশ প্রশাসন উদাসীন, তারা দেশমাতৃকার প্রতি যখন যে কোনো উগ্রপন্থী বা নেগেটিভ মানুষজন, তারা তো গালি দেবেন না দেশমাতৃকাকে, তারা দেশমাতৃকাকে প্র্যাকটিক্যালি ওই গালাগালির শব্দে যা যা বলা হয়েছে সব করার চেষ্টা করবেন কর্মের দ্বারা। তখনও এই পুলিশ প্রশাসন তার মানে কি চুপ করে থাকবে এবং চোখ বুজে থাকবে কি? কারণ নিজের মা কিংবা স্ত্রী বা মেয়ে, টোটাল মাতৃজাতি যাদের নিয়ে আমরা ঘর সংসার করি, তাদের কেউ বিরূপ মন্তব্য করেছে, আমরা যদি সকলে টোটাল পুলিশ প্রশাসন, খালি ওই অফিসার নন, যদি নিশ্চুপ থাকে, তা তাদের ওপরই তো আমাদের দেশমাতৃকাকে রক্ষা করার এবং সতর্ক সজাগ তারা আছেন বলেই দেশমাতৃকা সঠিক আছে। তার মানে তারাও কোনো উগ্রপন্থী কার্যকলাপ আমার আলটিমেট মা, জন্মভূমি, তার ওপর হলে তার মানে তারা নিশ্চুপ থাকবেন। তখনও তাদের মুখে রাগ কাটবে না, তখনও তারা ওই জন্মভূমিকে যারা দাগিয়ে দিতে যাচ্ছেন, যারা রক্তাক্ত করতে যাচ্ছেন, ওই গালিগালোজে বলা সব কথাগুলো কর্মের মাধ্যমে জন্মভূমির প্রতি করতে যাচ্ছেন, তার মানে তারা তখনও নিশ্চুপ থাকবেন কি? আমার প্রশ্নটা এখানে। তার মার সম্বন্ধে বা স্ত্রী বা মেয়ের সম্বন্ধে বলা হয়েছে বলে সে কিংবা তার প্রশাসনিক কর্তা ব্যক্তিরা কোনো শব্দ উচ্চারণ করছেন না বা কোনো রকম অ্যাকশন নিচ্ছেন না, এটার থেকেও আমার কাছে সব থেকে বড় প্রশ্ন ওই দ্বিতীয় তৃতীয় দিন থেকেই মনে হচ্ছে জন্মভূমিকে তাহলে এরা কি করে রক্ষা করবেন? যারা নিজেদের মা, স্ত্রী বা মেয়ে, এই মাতৃজাতিটা যেটা গৃহের মধ্যে সম্পৃক্ত হয়ে থাকে সর্বদা তার সাথে, তাদের এগেনস্টে উল্টোপাল্টা কথা শুনেও যারা নিশ্চুপ হয়ে বসে থাকেন, আপনি আমি কি এক্সপেক্ট করতে পারি সেই প্রশাসনিক কর্তারা বা প্রশাসনিক মানুষেরা যারা পুলিশ প্রশাসনে আছেন তারা আমার দেশমাতৃকা মাকে রক্ষা করবেন? আমার খুব সন্দেহ হচ্ছে কিন্তু এই জায়গাটাতে।
সেখানে আমি দিদি তাদের ওপর ভরসা করে আজ অবধি দিন রাতে কাজ করে চলেছি, সেই ভরসা করতে পারবো কি পারবো না সেটা তো অন্য প্রসঙ্গ। কিন্তু দেশমাতৃকা আমার জন্মভূমি মাকে কি এরা রক্ষা করবেন তো, নাকি তখনও চোখ বুজে থাকবেন? কই কেউ গালি দেয়নি তো, কেউ আমার জন্মভূমি মাকে আঘাত করেনি তো, এরকম কথা বলবেন না তো? কিংবা আমরা জানি না তো, এরকম কথা বলবেন না তো? কিংবা ওই উগ্রপন্থীটা যে ইনসাস রাইফেলটা নিয়ে এসেছিল বা ওই ছোট পিস্তলগুলো হাতে নিয়ে এসেছিল আমার দেশমাতৃকাকে রক্তাক্ত করার জন্য, সেগুলো পুকুরে ছুঁড়ে ফেলে দিয়েছে কোনো বিধায়কের মতো, তাই খুঁজে পাইনি তো, এরকম কথা বলবেন না তো? আবার সব থেকে বড় সন্দেহ হচ্ছে আমার, তার কারণ দুটো মা, গর্ভবতী মা এবং দেশ, এর ওপর যদি আমাদের দায়বদ্ধতা না থাকে, তাহলে আমরা কোন প্রশাসনের আন্ডারে আছি? প্রশাসক যে খুশি থাকতে পারে, যে খুশি প্রশাসক হতে পারে, কিন্তু প্রশাসনটা তো একটা সিস্টেমে চলে, সেই চেয়ারগুলো ফিক্সড, সেখানে পুলিশের নানাবিধ কর্তারা অলওয়েজ কাজ করে চলেছেন, খালি মানুষ বদলাচ্ছে, পজিশনগুলো বদলাচ্ছে না, তারা একটা সিস্টেমেই কাজ করছেন। সুতরাং আমার না দিদি, সত্যি বলছি, গর্ভবতী মায়ের সম্বন্ধে যখন হুঁশ নেই আমার এই পুলিশ প্রশাসনের, তারা দেশমাতৃকাকে যে জন্মভূমি মা তাকে রক্ষা করার জন্য সজাগ আছেন তো? খুব সন্দেহ হচ্ছে আমার, সত্যি বলছি, খুব সন্দেহ হচ্ছে। আর এই পয়েন্টটা ধরে না কোনো নেতা নেত্রী বিরোধী পক্ষের, না দিদিদের মতো মিডিয়ার মানুষেরা কেউ কোনো প্রশ্ন দেখি তুলছেনই না। সবাই মা, বউ, মেয়ে, আলটিমেট যে মায়ের গর্ভে আমরা দাপাদাপিটা করছি তাকে পাত্তাই দিচ্ছি না, কারণ তাকেও রক্ষা করার দায় তো। খালি দিদিকে রক্ষা করার, দিদির মাকে রক্ষা করার দায়িত্ব তো পুলিশ প্রশাসনের নেই। বিগার মাদার আলটিমেট আমার দেশমাতৃকা, তাকেও একটা অঞ্চলে রক্ষা করার দায়িত্ব তো এই মানুষগুলোরও হাতেই, যারা নিশ্চুপ। অদ্ভুত ব্যাপার, যারা তিলোত্তমা কাণ্ডে, কাদম্বিনী কাণ্ডে লড়াই করে হচ্ছে বড় পুলিশের মেয়ে লেকচারবাজি করেছিলেন, সেই কবি পুলিশ টুলিশকেও আধুনিক, আমি জানি না কোনো কবিতা বেরিয়েছে কিনা, কারণ আমার তো ওইসব ফেসবুক অ্যাকাউন্ট নেই, দিদি বলতে পারবেন। তাদের কলমের কালি শুকিয়ে গেছে নাকি নতুন কিছু ভাবছেন, হয়তো বা ভাবছেন যে নতুন করে আবার কিছু কবিতা লিখবেন বলে, তাদের পরিবারে যারা মাতৃশক্তি আছেন তাদেরকে উদ্দেশ্য করে, জানি না। আমি সামনে বেরোলে আপনারা বললে হয়তো শুনতে পাবো, দেখতে পাবো। এটাকে কিন্তু আমাদের ভাবার প্রয়োজনীয়তা আছে যে কোন পুলিশ প্রশাসন, কিসের ভয়। আর যদি এত ভীতু তারা হয় তাহলে তো মহা মুশকিল। তাহলে দেশমাতৃকা কোন ভীরু সন্তানদের হাতে লাঠি বন্দুক তুলে দিয়েছে তাকে রক্ষা করার জন্য? এটাও তো উল্টো চিন্তা একটা। আমাদের মতো সাধারণ মানুষ, ন্যূনছুম্ন মানুষ কোথায় যাব তাহলে? জানি না কোথায় যাচ্ছে বাংলা, কোথায় যাবে বাংলা। কারণ আজকেই 6 তারিখ, আজকেই মঙ্গলদেব কেতুদেবের সঙ্গে সিংহ রাশিতে একত্রিত হবেন, যে নিয়ে অ্যালার্ম কিন্তু আমরা 1-1.5 মাস আগের থেকে দিয়ে রেখেছি এই অনুষ্ঠান থেকে। বিশ্ব সংসারও সেদিকেই যাচ্ছে, ক্রমাগত আরও যেতে থাকবে। জুনের এন্ড, জুলাইয়ের মিডিল থেকে আরও 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 বেশি হবে। ওম শান্তি বলা যায়, ওম শান্তিতে সব কিছু রাখা কি যায়? তার জন্যে কর্ম করতে হয়, কেবল ফুল বেলপাতা দিলে সেটা হয় না। ফোন আছে কেউ? হ্যাঁ, অনেকক্ষণ রয়েছেন, নিয়ে ফেলি। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি কুটঘাট থেকে বলছি, মৌসুমী রায়। আচ্ছা, অনেকক্ষণ আপনি অপেক্ষা করছেন, তার জন্য ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, আমি অনেক চেষ্টা করে আপনাদের লাইনটা পেয়েছি, অনেক দিন ধরে চেষ্টা করে। ব্যাস পেয়ে গেছেন। বলুন, মেয়ের নাম বলুন। এর নাম হচ্ছে আয়ুষী রায়। আয়ুষী, বলুন। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হচ্ছে 5/12/2004। 5/12/2004। হ্যাঁ।
5/12 সময় কি? 5/12/2004 সময় 1:58 দুপুরবেলা। 1:58 দুপুরে, তাই তো? জন্মস্থান কোথায়? কলকাতা? কলকাতা, হ্যাঁ নাগপুর। কি বার ছিল ম্যাম? রবিবার। 5ই ডিসেম্বর 2004, ডেট অফ বার্থ অফ ফ্যান্টাস্টিক। রবিবার ছিল, মেষ লগ্ন, সিংহ রাশি দেখা যাচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বেশ, বক্রি অবস্থায় বুধ ধনু রাশিতে বসে আছে। আপনার মেয়ে কিছু খেলাধুলা কখনো করেছে? না না না। খেলাধুলা করেনি, কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের নাচ মধ্যে? শিখেছি। নাচ শিখেছে, আচ্ছা। তারপরে সেটা ছেড়ে দিয়েছে। ছেড়ে দেয়নি, 5th ইয়ার পর্যন্ত করে ওই পড়াশোনার জন্য একটু অফ রেখেছে। বেশ, এখন কি পড়াশোনা করছে ও? এখন করছে ও 2nd ইয়ার, বিএসসি 2nd ইয়ার, মাল্টিমিডিয়া অ্যানিমেশন নিয়ে। মাল্টিমিডিয়া অ্যান্ড অ্যানিমেশন? হ্যাঁ, ব্রেনওয়্যার থেকে। আচ্ছা, বেশ। কোথায় পড়াশোনা করছে? ব্রেনওয়্যার থেকে। কোথা থেকে? ব্রেনওয়্যার। ও আচ্ছা বারাসাত ব্রেনওয়্যার। হ্যাঁ, ঠিক আচ্ছা আছে, আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা আচ্ছা, বেশ। ভালো করে পড়াশোনা করতে বলুন। আপনার কি জানার আছে বলুন। বর্তমানে শরীরটাকে একটু সাবধানে রাখতে বলবেন। হ্যাঁ হ্যাঁ, exactly। শুধু বর্তমানে না, অ্যাকচুয়ালি আপনার মেয়ের জন্মছকে শরীরটাকেই মূলত সাবধানতা অবলম্বন করে রাখতে হবে। তার কারণ এখানে শারীরিক ক্ষেত্রে বেশ কিছু প্রবলেম আছে, যেহেতু ও একজন মহিলা। সুতরাং মহিলাদের ব্যাধি থেকে শুরু করে গলব্লাডারে পাথর হওয়া থেকে, কখনো কখনো একটু ব্রণ সমস্যা হওয়া থেকে, সঠিক হজমের প্রবলেম হওয়া থেকে, এইগুলো কিন্তু ওকে মারাত্মক জ্বালাবে। এবং একটুখানি ওভারিয়ান সিস্ট হওয়ারও প্রবণতা এই জন্মছকে কিন্তু আছে। যদি আছে, ও আছে। আহা রে। আমার স্টেথো নেই কিন্তু, হ্যাঁ আমার কিন্তু স্টেথো নেই, আপনি কিন্তু বলেননি। বলার দরকার নেই। এই জায়গাগুলো ওকে খুব টেক কেয়ার করতে বলবেন, ডাক্তারবাবুদের পরামর্শে থাকতে বলবেন। কারণ শনির ঢাইয়া চলছে। শুধু ঢাইয়া চলার জন্য না, এই হরোস্কোপটা প্র্যাকটিক্যালি ভয়ঙ্কর হরমোনাল ইমব্যালেন্স যুক্ত। খাওয়া দাওয়া খুব টেক কেয়ার করতে বলবেন। ভাজা পোড়া খাওয়া ছেড়ে দিতে পারলেই ভালো হয়। আর লাল কাপড়ে জড়ানো ওই হাঁড়িগুলোকে দেখে যেন ষাঁড়ের মতো গোঁ গোঁ করে না দৌড়ায়। বিরিয়ানি? বিরিয়ানি এই যে পাশে বসে আছে শুনছে। ওই লাল কাপড়ে ঢাকা ওই হাঁড়ি, আমরা তো মোটামুটি বাঙালিরা ষাঁড় হয়ে গেছি সকলে, বুঝেছেন তো। লাল কাপড়ে ঢাকা ওই হাঁড়িগুলো দেখলে গুঁ করে দৌড়ায়। এতক্ষণ আলোচনা হচ্ছিল বিরিয়ানি। ঠিক আছে, আপনার মেয়েকে এটা একদম করা যাবে না। যে ধরনের পড়াশোনাও করছে আপাতত এটাকে ফিনিশ করুক, ঠিক আছে? ফিনিশ করার পর, এটা তো গ্র্যাজুয়েশন লেভেল হচ্ছে ওর নিশ্চয়ই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটাকেও আগে ফিনিশ করুন। তারপরে প্রয়োজন অনুযায়ী গিয়ে কিছু, যদি প্রয়োজনও মনে করে, সেক্ষেত্রে ওকে একটা MBA করে নিতে বলবেন, আচ্ছা। ঠিক আছে? করে নিয়ে একদম 200% দিদিদের মতো এরকম টেলিমিডিয়া ফিল্ডে ওর ভালো চাকরি বাকরি হতে পারে, সেইটাকে যাতে সঠিকভাবে হয় তার চেষ্টা করতে হবে। সেটা পশ্চিমবঙ্গেও হতে পারে যদি ভালো অপরচুনিটি পায়, না তো পশ্চিমবঙ্গের বাইরেও হতে পারে। সেরকম সুযোগ কিন্তু ওর জীবনে আছে। খালি আমার একটা ছোট্ট কথা, ওকে শরীরটাকে টেক কেয়ার করতে বলুন। কারণ মঙ্গলকেতুর অঙ্গারক দোষ সপ্তমে। আর প্রেম না করতে বলুন। হ্যাঁ, প্রেম না করলেই বোধহয় ভালো হয়। কারণ আপনার মেয়ের বৈবাহিক দাম্পত্য জীবনের জায়গাটা খুব বুঝে পরবর্তী ক্ষেত্রে এগোতে হবে। কারণ প্রেম করলে ও বেচারি দুঃখ পাবে, দরকার হলে ওর সঙ্গে কেউ নেগেটিভ করলে ও দুম করে মেরেও দিতে পারে তাকে। তার কারণ এমনিতে অ্যাগ্রেসিভ ও খুব। সুতরাং ওই জায়গাটাকে বুঝে চলতে হবে। এইটা একটু হরোস্কোপটার একটু সঠিক মেরামত করে নিন। আর খাওয়া দাওয়াটা খুব বুঝে শুনে চলুন, ডাক্তারবাবুদের পরামর্শে বাদবাকিটা চলতে থাকুন। জন্মছক ভালো, রোজগারের জন্য ভালো, শরীরের জন্য খুব পচা। অবশ্যই। আজকে আর হাতে সময় নেই, আপনারা যোগাযোগ করতে থাকুন। অনেক ধন্যবাদ দাদাকে, আবারও ধন্যবাদ আপনাদের জানাই। নমস্কার।